নববিবাহিত মেয়েদের কেউ তুলে নিয়ে যাচ্ছে এবং তাদের উপরে অত্যাচার করে সে শুনতে চাইছে মেয়েগুলোর ফুলশয্যা রাত কেমন কেটেছে এবং তারা কি কি করেছে। এবং মেয়েগুলি ভয়ে যখন একে একে সব বলতে থাকে তখন সে মেয়েগুলির সঙ্গে ওই একইভাবে ধর্ষণ করে মেরে ফেলছে। কিন্তু কেন? আর গল্পটি সম্পূর্ণই প্রাপ্তবয়স্কদের জন্য। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটি মহিলাকে দেখতে পাই, তার সারা শরীরে কাদামাটি আর তার হাতে একটি কাটা মুন্ডু এবং সে রেল লাইন দিয়ে হেঁটে আসছে। তো মহিলাটি এই অবস্থাতেই থানার মধ্যে চলে আসে আর এই দৃশ্য দেখে পুলিশরা তো পুরোই অবাক এবং সে কাটা মুন্ডুটি পুলিশের টেবিলে রাখে। তো এসআই লক্ষণ বলে, ডেড বডিটি কোথায়? তো এর পরের সিনে দেখতে পাই একটি পুরানো শুকনো কুয়া থেকে সেই ব্যক্তির মুন্ডুহীন ধর বার করা হয়। আর এই পুলিশটির নাম অনুদীপ। এর সম্পর্কে বলে রাখি, এ খুবই সৎ এবং পুলিশে জয়নিংয়ের আগে যে 3 মাসের ট্রেনিং হয় তার জন্য এই গ্রামে এসে এসছে। তো এরপরে 3 মাস আগের ঘটনা দেখানো হয়। তেলেঙ্গানার ওডেলা গ্রামের সিন দেখতে পাই। তো অনুদীপ তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তার গার্লফ্রেন্ডও তার সঙ্গে আসতে চাইছিল কিন্তু সে আনেনি, কারণ এই জায়গাটা অতটাও সুবিধের না, ওই জন্য। তো এর পরের সিনে একটি মেয়েকে দেখতে পাই, এর নাম মাধবী। কালকেই এর ভেঙ্কটের সঙ্গে বিয়ে হয়েছে। ভেঙ্কট ফটোগ্রাফার সাম্বার সঙ্গে কথা বলছিল। আর এইদিকে দেখতে পাই একজন স্ত্রী তার স্বামীকে ঝাঁটা পেটা করছে। তো মেয়েটির নাম রাধা আর তার স্বামী তিরুপতি। আসলে তিরুপতি মাতাল, আর মাতাল হলে তো বউয়ের কাছে ঝাঁটা পেটা খাওয়াটা স্বাভাবিক। আর তার মধ্যে সে কালকে এসে উনানের মধ্যে হিসু করে দিয়েছে আর তার ফল সকালবেলাতেই বউ তাকে দিচ্ছে। তো তখনই গ্রাম প্রধান তাদের বাড়িতে আসে। আসলে এরা ধোপার কাজ করে, তাই সে জামা কাপড় দিতে এসেছিল। রাত্রেবেলা কিছু ছেলেকে দেখতে পাই, তারা মদ্যপান করছে। আর বিবেক নামে একটি ছেলে মাধবীর ছবি দেখছে। আসলে বিবেক মাধবীকে খুবই ভালোবাসতো, কিন্তু মাধবী তাকে ছেড়ে বিয়ে করে ফেলেছে আর স্বাভাবিকভাবেই তার জীবন যৌবন এক হয়ে যাচ্ছে। তার মধ্যে তার বন্ধুরা বলে, পাগলের মতো ভালোবাসলি তুই আর এখন অন্যজনকে পাগল করছে। আগেই বলেছিলাম খেয়ে ছেড়ে দে। আসলে বিবেক মাধবীকে খুবই ভালোবাসতো, তার প্রেম পবিত্র ছিল, তার ওইসব চিন্তা ভাবনা আসেনি। তো বিবেকের বন্ধুরা বলে আজকে ওদের ফার্স্ট নাইট, ভালোই মজা নিচ্ছে। বিবেক বলে আমি মরেই যাব। তখন তার বন্ধুরা বলে তুই কেন মরবি, তোকে যে কষ্ট দিয়েছে তাকে মার। তো পরের দিন সকালে জানা যায় যে মাধবী মারা গেছে, কেউ তাকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসছে। তো কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে। একটি কালভার্টের নিচে পাইপের মধ্যে মাধবীর লাশ উদ্ধার হয়। তাকে কেউ নৃশংসভাবে ধর্ষণ করে এখানে মেরে ফেলে গেছে, আর সেখানে শুধু একটা পায়ের ছাপ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো এরপরে পুলিশ বিবেককে থানায় তুলে নিয়ে আসে এবং তাকে বেধড়ক মারতে থাকে। তো অনুদীপ বলে ওকে আমরা জাস্ট সন্দেহ করছি, ও তো খুনি নয়, এভাবে মারার কোনো দরকার নেই। কিন্তু এসআই অনুদীপের কথাই পাত্তা দেয় না, সে আরও মারতে থাকে। তো যখন বিবেক কিছুই স্বীকার করছে না তখন একটা লাঠিতে তেল মাখিয়ে বিবেকের পিছনে ঢুকিয়ে দেয়। তো যন্ত্রণা সহ্য করতে না পেরে বিবেক বলে হ্যাঁ আমিই মেরেছি এবং সে সব স্বীকার করে নেয়। তো এদিকে রাধা আর তিরুপতিকে দেখতে পাই, তারা একটা আয়ুর্বেদিক ডাক্তারখানায় এসছে। তাদের অনেকদিন বিয়ে হলেও তাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি, কারণ তিরুপতি একটু দুর্বল, আশা করি বুঝতেই পারছো। আর সেই জন্যই তারা ওষুধ নিতে এসছে। আর এইদিকে বিবেককে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে অনুদীপের কাছে এসে পা জড়িয়ে ধরে বলে, স্যার আমাকে বাঁচান, বিশ্বাস করুন স্যার আমি কিছুই করিনি, আমি তখন যন্ত্রণার চোটে বাঁচার জন্য মিথ্যে বলেছি। তো অনুদীপ ফট করে একটি বোতল তার দিকে ছুঁড়ে দেয় আর এ ফট করে বাহাত দিয়ে ধরে। অনুদীপ এসআই লক্ষণকে বলে ওকে ছেড়ে দিন, ও দোষী নয়। তো লক্ষণ রেগে গিয়ে বলে আপনি কি বেশি জানেন, আপনার থেকে আমার এক্সপিরিয়েন্স বেশি। তখন অনুদীপ সব প্রমাণ দেখায় যে মাধবীর সব আঘাত ছিল ডান দিকে, সুতরাং যে খুন করেছে সে ডান হাতি, কিন্তু বিবেক পা হাতি। আর ওখানে যে পায়ের ছাপ পাওয়া গেছে সেটা অনেক বড় আর ওর পা অনেকটাই ছোট। আর মাধবীর থেকে যে সিমেন্ট পাওয়া গেছে সেটা 30 বছরের ওপরের কোনো মানুষের হবে, আর এর বয়স এখনো 25ও হয়নি। তো এরপরে বিবেককে ছেড়ে দেওয়া হয়। আর তখনই থানায় ফোন আসে, আরেকটি লাশ জঙ্গলের মাঝে পাওয়া গেছে। তো কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে। এই মেয়েটি কেউ ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। গ্রামবাসীরা বলছে সবে মাত্র বিয়ে হলো আর পরের দিনই এমনটা ঘটে গেল মেয়েটার সঙ্গে। অনুদীপের একটু খটকা লাগে যে দুটি বিবাহিত মেয়ের বডি পাওয়া গেল আর তাদেরকে মারা হয়েছে বউ ভাতের পরের দিন, সুতরাং এই খুনের মধ্যে মিল আছে। তো এই বিষয়টি এসআইকে বললে সে মানতেই চায় না, সে ব্যাপারটা নর্মালি নেয়। তো এরপরে অনুদীপের খটকা যায় না, সে রাত্রেবেলা আবার আসে এবং সেখান থেকে একটি মোবাইল ফোন পায়। ফোনটির ব্যাটারি লো ছিল, অফ হয়ে পড়েছিল। সে থানায় এনে ফোনটিকে চার্জ করে
তো ফোনটি অন হলেই সে ফোনের মধ্যে সব চেক করে। তো সে গ্যালারির মধ্যে একটা ভিডিও পায়। তো ভিডিওর মধ্যে কারো চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট আশপাশের অডিও রেকর্ড হয়েছে। এবং সেই অডিওর সারমর্ম এই যে একটি লোক একটি মেয়েকে টানা হ্যাচড়া করে নিয়ে আসে, সম্ভবত সেই খুন হওয়া মেয়েটি। তো লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তার বিয়ের প্রথম রাত কিভাবে কেটেছে, মানে প্রথমে কিভাবে শুরু করেছে, তারপরে একে একে কি করেছে ইত্যাদি পুরো বর্ণনা তাকে দিতে বলে। তো মেয়েটি প্রথমে স্বাভাবিকভাবেই বলতে চাচ্ছিল না, কিন্তু লোকটির অত্যাচারে সে বলতে বাধ্য হয়। মেয়েটি বলে প্রথমে আমার স্বামী আমার সঙ্গে এরকম ভাবে শুরু করেছে, এই করেছে। আর লোকটি সেই একইভাবে একদম সেম টু সেম ভাবে মেয়েটিকে ধর্ষণ করে। তো তারপরে মেয়েটিকে সে হত্যা করে। আসলে মেয়েটিকে যখন লোকটি তুলে আনে তখন মেয়েটির ফোন হাত থেকে ওই জঙ্গলে কোথাও পড়ে গেছিল এবং মোবাইলের সামনে থাকা ওই ক্যামেরার দ্বারাই অটোমেটিকলি ভিডিও অন হয়ে যায়। তো অনুদীপের কাছে এখন এভিডেন্স বলতে ওই ভিডিওর অডিওটাই, যেখানে লোকটির শুধুই ভয়েস শোনা যাচ্ছে। এইদিকে থিরুপাঠির ভাই চান্দুকে দেখতে পাই। সে তার বন্ধু ওই ক্যামেরাম্যান সাম্বাকে বলে, ভাই কোথায় পাস এসব ভিডিও, আরও যদি থাকে পাঠা না। সাম্বা বলে, হ্যাঁ পাঠাচ্ছি, কিন্তু দেখে ডিলিট করে দিবি। তো এরপরে যখন তার বৌদি রাধা স্নান করছিল, সে লুকিয়ে লুকিয়ে তার ভিডিও করছিল। তো সেটি গ্রামের এক মহিলা দেখে ফেলায়, সে সেখান থেকে সরে পড়ে। তো এরপরে রাধা স্নান করে এসে থিরুপাঠিকে বলে তার ব্লাউজের হুকটা ছিঁড়ে গেছে, তাই সেটফিন লাগিয়ে দিতে। তো সেটফিন লাগাতে গিয়ে থিরুপাঠির হাত কাঁপছিল। রাধা বলে, তুমি কাঁপাকাঁপি করে যাও সারা জীবন। থিরুপাঠি বলে, তোমার ফট করে খোঁচা না লেগে যায় তাই আর কি। রাধা বলে, তোমার ছোট ভাইয়ের খোঁচাতে আজ পর্যন্ত কিছুই করতে পারলে না, আর সেটফিনের খোঁচা নাও লাগাও। তো এইদিকে সাম্বাকে দেখতে পাই, সে রাস্তায় মেয়েদের লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। আসলে সে ক্যামেরাম্যান, তো ওই জন্য যখন তখন তার ক্যামেরা অন হয়ে যায়। আর এইদিকে পুলিশ ওই ভিডিও থাকা ভয়েস ক্লিপটি নিয়ে পুরো গ্রামে সবার কাছে শুনতে থাকে যে এই ভয়েসটি তারা চেনে কিনা। ভয়েসটি আসলে ক্লিয়ারও শোনা যাচ্ছিল না, তো গ্রামের লোক বুঝতে পারে না। তো যখন থিরুপাঠি শোনে, সে বলে, এ তো সাম্বার ভয়েস মনে হচ্ছে না। তো এরপরে সাম্বাকে ধরে থানায় নিয়ে আসা হয় এবং সাম্বার ভয়েস ম্যাচ করানো হলে ওই ভয়েসের সঙ্গে মেলে না। আর তার উকিল প্রমাণ নিয়ে আসে সেই দিন সাম্বা অন্য গ্রামে একটি বিয়ে বাড়িতে ফটোশ্যুট করতে গেছিল, তাই সাম্বাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। তো এরপরে অনুদীপ এসআইকে বলে যে ডিএনএ টেস্ট করাতে। এসআই বলে, ও ডিএনএ টেস্ট করতে পাঠালে 6 মাস লেগে যায় ওর রিপোর্ট আসতে। তো অনুদীপ কিছু জায়গার নাম বলে, ওখান থেকে করালে তাড়াতাড়ি দিয়ে দেবে। এসআই বলে, তাহলে গ্রামের কি সবার ডিএনএ টেস্ট করাবো? তো এরপরে অনুদীপ বোর্ডে একটা হিসেব করে, গ্রামের বাচ্চার মহিলাদের বাদ দিয়ে অ্যাভারেজ 30 বছর লোকেদের একটা লিস্ট করে, মোটামুটি 25 জন। আর বলে এই 25 জনের ডিএনএ টেস্ট করালেই হয়ে যাবে। তো এরপরে ওই 25 জনের ডিএনএ স্যাম্পেল পাঠানো হয়, কিন্তু রিপোর্ট আসতে মোটামুটি 10-11 দিন তো লাগবেই। তো এর মধ্যেই আবার গ্রাম প্রধান থানায় তার মেয়ের বিয়ে নেমন্তন্ন করতে আসে। তো অনুদীপ প্রধানকে বলে যে বিবাহিত নবদম্পতিদেরই তো মারা হচ্ছে, তাই আপনার মেয়ের বিয়েটা কিছুদিন পিছিয়ে দিন, যতদিন না এই ডিএনএ টেস্টের রিপোর্টটা চলে আসে। প্রধান বলে, ওসব মেয়েরা আলাদা আর আমার বাড়ির মেয়ে আলাদা, আর আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাবেও না, বিয়ে হবেই। তো এরপরে প্রধানের মেয়ের খুব ধুমধাম করেই বিয়ে সম্পূর্ণ হয়। তো বৌভাতের দিন রাধাই প্রধানের মেয়েকে সাজিয়ে দেয়। তো ফটোগ্রাফার সাম্বাও ছবি তুলছে, সে অবশ্য ছবি তোলার বাহানায় উল্টো পাল্টা অ্যাঙ্গেলের ছবিও তুলতে থাকে। তো এইদিকে অনুদীপ প্রধানের বাড়িতে 2টো কনস্টেবল পাঠিয়ে দিয়েছে পাহারার জন্য। তো এরপরে সকাল হয়, তো প্রধানের মেয়ে তার বান্ধবীকে দিতে স্টেশনে আসে। তো কনস্টেবল দুটো ফলো করতে করতে স্টেশনে আসে। তো একটু পরেই একটা ট্রেন ঢোকে এবং ট্রেনটি চলে যেতেই কনস্টেবলরা দেখতে পায় ওপাশের প্ল্যাটফর্মে শুধু প্রধানের মেয়ের বান্ধবী শুধু অজ্ঞান হয়ে পড়ে আছে, প্রধানের মেয়ে সেখানে নেই। তো কনস্টেবলটি সঙ্গে সঙ্গেই অনুদীপের কাছে ফোন করে বলে দেয়। আর এইদিকে সেই লোকটি প্রধানের মেয়েকে একটি ভুট্টা খেতে নিয়ে আসে। তো লোকটিকে দেখে প্রধানের মেয়ে প্রিয়া চিনতে পারে। সে বলে, তুই কিন্তু আমার বাবাকে চিনিস না, তোকে কিন্তু শেষ করে দেবে। লোকটি বলে, কিন্তু তোর বাবা তো জানে না আমি কে, বল তোর ফুলসজ্জা কেমন কাটলো বল। তো প্রিয়া বলতে না চাইলে এ তখন অত্যাচার করতে শুরু করে। আর এইদিকে পুলিশটাও ভুট্টা ক্ষেতের মধ্যে চলে এসছে। তো এরপরে প্রিয়া এক প্রকার বাধ্য হয়েই বলতে শুরু করে যে তার স্বামী প্রথমে এইভাবে করেছে, অর্থাৎ সে রাতের কথা লোকটির সামনে বর্ণনা করতে থাকে এবং এই লোকটি সেই একই রকম ভাবে প্রিয়াকে ধর্ষণ করে এবং প্রিয়া এক সময় মারা যায়। তো সে যখন পালাতে যায় তখন পুলিশের নজরে সে এসে যায়। তো অনুদীপ একসময় একটা পাথর ছুঁড়ে লোকটির মাথায় মারে এবং সে পড়ে যায়। তারপরে পুলিশরা গিয়ে তাকে ধরে ফেলে এবং তাকে আমরা দেখতে পাই এ আসলে চান্দু, তিরুপাঠির ভাই। চান্দু বলে, স্যার আমি কিছুই করিনি, স্যার আমাকে ধরছেন কেন, আমি তো শুধুই খেতে কাজ করতে এসেছিলাম। কিন্তু সে তো হাতে নাতেই ধরা পড়েছে। তো পুলিশ যথারীতি তাকে থানায় ধরে নিয়ে আসে এবং তাকে থানায় উদম মারা হয়। সম্পূর্ণ গ্রামের সঙ্গে সঙ্গে গ্রাম প্রধানও খবর পায়
তো এরপরে প্রধান থানায় গিয়ে 10 লাখ টাকা দিয়ে বলে তোমরা 1 লাখ করে নিয়ে নাও আর চান্দুকে আমার হাতে তুলে দাও। সে নিজে হাতে তার মেয়ের খুনিকে শাস্তি দিতে চায়। তো এরপরে অনুদীপ থানায় এসে জানতে পারে যে চান্দুকে প্রধান নিয়ে গেছে। সে পুলিশদেরকে এটা নিয়ে যখন বলে তখন এসআই বলে আপনি চুপ করুন, আপনি কিন্তু এখন জাস্ট ট্রেনিংয়ে আছেন। অনুদীপ বলে আপনাদের থেকে আমি কি শিখবো, ঘুষ নিয়ে অপরাধীকে ছেড়ে দেওয়া। এসআই বলে আপনার মতো আমরা প্যাশনে চাকরি করছি না, আমাদের পরিবার আছে, বাড়িতে 3টে মেয়ে আছে, ওদের বিয়ে দিতে হবে, তার জন্য অনেক টাকা চাই, এই মাইনেতে হবে না, তাই আমাদের ঘুষ নিতেই হয়। এবং এসআই আরো কিছু ইমোশনাল কথাবার্তা বলে এবং সে সেখান থেকে চলে যায়। তো এরপরে তিরুপতি আর রাধা থানায় আসে এবং অনুদীপকে বলে যে চান্দু এমনটা করতেই পারে না, ও সত্যি সত্যি খেতে কাজ করতে গেছিল। অনুদীপ বলে আমি বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার নেই, ওকে তো প্রধান নিয়ে গেছে। তো এইদিকে দেখতে পাই প্রধান চান্দুর সারা শরীরে ছুরি দিয়ে কাটছে এবং তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারছে। তো সেখানে রাধা তিরুপতিও যায় কিন্তু প্রধান চান্দুকে ছাড়ে না। তো এরপরে রাধা আর তিরুপতি অনেক বড় বড় মাথা ও পার্টির লোকের কাছে যায় কিন্তু কেউ কিছুই করতে পারে না। তো এরপরে অনুদীপ প্রধানকে ফোন করে বলে যে গ্রামে আরেকটি মেয়ে একইভাবে খুন হয়েছে, চান্দু অপরাধী নয়। তো প্রধান তার ভুল বুঝতে পারে এবং চান্দুর চিকিৎসা করিয়ে তাকে বাড়ি এনে দেয় এবং রাধাকে কিছু টাকা দিতে যায় কিন্তু রাধা তা নেয় না। আসলে রাধার মধ্যে কোনো লোভ নেই, তার যেটুকু জুটবে সে সেইটুকুই খাবে, কারোর থেকে তার যেচে উপকার চাই না। তো রাত্রেবেলা অনুদীপ ও তার গার্লফ্রেন্ড স্ফূর্তিকে ফোন করে এবং এখানকার ঘটনা তাকে সব বলে। তো স্ফূর্তি অনুদীপকে বলে চলো আমরাই বিয়ে করে নেই, কারণ ওই লোকটির টার্গেট তো শুধু নববিবাহিত মেয়ে, তাহলে আমরা বিয়ে করলে ও শিওর আমাকে ধরতে আসবে আর তখন তুমি ওকে ধরে নিও। কিন্তু অনুদীপ রাজি হচ্ছিল না। স্ফূর্তি বলে আমাদেরকে রিস্ক নিতেই হবে, হয়তো ধরবে কি করে, যা বুঝতে পারছি ও খুবই চতুর, ওকে ধরা যাবে না। তো শেষমেশ অনুদীপ রাজি হয় এবং সে সর্বসমক্ষে এসে জানিয়ে দেয় সে বিয়ে করতে চলেছে এবং কিলারকে চ্যালেঞ্জ করে বলে তার স্ত্রীকে সে ধরে দেখাক। তো এরপরে অনুদীপের বিয়ে সম্পূর্ণ হয়। তো যখন তারা ঘরে ঢুকতেই যাবে দরজার সামনে একটি কাগজ দেখতে পায়, সেখানে লেখা ছিল বিয়ের জন্য অভিনন্দন। তো রাত্রেবেলা দেখতে পাই চান্দু, সাম্বা আর তিরুপতি মদ খাচ্ছে এবং তারা আলোচনা করছে যে পুলিশের বউটা খুবই সুন্দর, এতক্ষণ নিশ্চিত খুব মজাই করছে ওরা। তো তিরুপতি সাম্বাকে বলে আগে বিয়ে কর তারপরে মজা করবি। কিন্তু এদের কথাবার্তার মাঝে চান্দুকে দেখতে পাই সে কেমন একটা রাগান্বিত ভাবে বসে আছে, তার চোখ মুখের অবস্থা ঠিক সুবিধের নয়। সাম্বা বলে আরে অমন করে বসে আছিস কেন, আরে তোকে নিরীহ ভেবেই তো ছেড়ে দিয়েছে না। চান্দু বলে আমার প্রতিটা মারের শোধ আমি নেবই। তো এইদিকে অনুদীপ আর স্ফূর্তিকে দেখতে পাই এই যা লাইট অফ করে দিয়েছে, তো চলো আমরা ওইদিকে যাই। ওপর থেকে একটা বাক্স পড়ার শব্দে রাধার ঘুম ভেঙে যায়। রাধার কি মনে হয় বাক্সটি সে খোলে এবং সে তাতে দেখতে পায় ব্রা বা ওইসব জাতীয় জিনিসপত্র তাতে আছে এবং কিছু সোনার জিনিসপত্রও আছে। তো এরপরে রাধা সেই সোনার জিনিসপত্রগুলো নিয়ে রাত্রেবেলা চুপিসারে বেরিয়ে আসে এবং গ্রামের যে মেয়েগুলি আগে মারা গেছে তাদের বাড়িতে আসে এবং তাদেরকে ওই অলংকারগুলি দেখিয়ে বলে যে এইগুলো তাদের মেয়ের কিনা। তো তারা জিনিসগুলো দেখে বলে হ্যাঁ এ তো আমাদের মেয়ের। তখন রাধার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজগুলো আসলে কে করছে। সে সঙ্গে সঙ্গে বাড়ি আসে এবং সেখানে চান্দু আর তিরুপতিকে দেখতে পায় না। তার মনে এইবারে ভয়ের আশঙ্কা বাঁধতে শুরু করে। তো রাধা এইবারে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে লাগাতার অনুদীপকে ফোন করে যাচ্ছে কিন্তু অনুদীপ ফোন তুলছে না। তো সকাল হয়ে যায়। তো তিরুপতিকে দেখতে পাই সে বাড়ির কাপড়ের বোঝকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে তারা তো ধোবার কাজ করে, তাই অনুদীপ তাকে কাপড়গুলো নিয়ে যেতে বলেছেন। তো এরপরে অনুদীপ ফোন হাতে নিতেই রাধা তখনই ফোন করে আর বলে স্যার ম্যাডাম কোথায় আছে একটু তাড়াতাড়ি দেখুন। তো সঙ্গে সঙ্গেই অনুদীপ পুরো ঘর এসে চেক করে কিন্তু স্ফূর্তিকে সে পায় না। তখন রাধা বলে স্যার আমি জানতাম, আমি কাল রাতে ফোন করলাম, কিলার আর কেউই নয় আমার স্বামী তিরুপতি। আসলে তিরুপতি কাপড় চোপড় নেওয়ার বাহানায় ঘরে ঢুকে স্ফূর্তিকে অজ্ঞান করে কাপড়ের বোঝকার মধ্যে করে অনুদীপের বাড়ির থেকে চুরি করে নিয়ে আসে। আসলে প্রথম থেকেই তিরুপতি মেয়েগুলোকে মেরে আসছে আর সেই দিন ভুট্টা খেতে চান্দু প্রতিদিনের মতোই কাজ করতে গেছিল আর তিরুপতিও সেই ভুট্টা খেতে প্রধানের মেয়েকে মেরে পালিয়ে গেছিল আর পুলিশরা চান্দুকে তিরুপতি ভেবে তুলে নিয়ে আসে। তো এরপরে পুলিশটা তিরুপতিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তো এরপরে রাধা বাড়ি এসে তাদের পোষা কুকুরকে তিরুপতির পোশাক শুকিয়ে তিরুপতিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো এক সময় কুকুরটি গ্রামের সাইডের একটা শুকনো কুয়ার কাছে আসে। রাধা দেখতে পায় তিরুপতি স্ফূর্তিকে ধর্ষণ করার চেষ্টা করছে। রাধা চিৎকার করে বলতে থাকে স্ফূর্তিকে ছেড়ে দিতে, কিন্তু তিরুপতি কোনো কথাই শুনছে না। তো এরপরে রাধা চিৎকার করে লোকজন ডেকে সাহায্য চাইতে থাকে। তো এরপরে তিরুপতি ওপরে উঠে আসে। রাধা বলে আরে তুমি এমন হয়ে গেছো কেন, এসব কি করছো, মেয়েগুলোর সঙ্গে এমন কেন করছো তুমি? তিরুপতি বলে কেন করছি, সব তো তোর জন্য। রাধা বলে আমি কি করেছি, এবং সিন 10 বছর আগে ফ্ল্যাশব্যাকে যায়। তো দেখতে পাই রাধাকে বিয়ে করে তিরুপতি খুবই খুশি। তো
তো রাধার বাবা মারা যাওয়ায় সে অনাথ হয়ে যায় এবং তিরুপতির সঙ্গে তার বিয়ে হয়। রাধা ছিল শিক্ষিত একটা মেয়ে, আর তিরুপতি ছিল গ্রামের 3 পাস করা নর্মাল একটা ছেলে। আর রাধা এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করেছিল, তার কোনো ইন্টারেস্ট ছিল না। তো রাধা তাচ্ছিল্য করেই বলে, তুমি আমার সঙ্গে শুতেই পারো, কোনো ব্যাপার না, আমি আটকাবো না। তো এরপরে তিরুপতি যখন শুরু করতে যাবে তখন রাধা বলে, তোমার গাল থেকে গন্ধ বেরোচ্ছে, ব্রাশ করোনি, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, সাবান মাখো না। তো তিরুপতি নার্ভাস হয়ে যাচ্ছে, তার একেটা ফার্স্ট নাইট, তাতে আবার রাধার এমন ব্যবহার। তো রাধা বলে, গ্রামের সবাই ঠিকই বলে তুমি সবাইকে বোনের চোখে দেখো, তোমার মধ্যে কোনো পুরুষত্বই নেই। তিরুপতি বলে, কেন, কে বলেছে? এমন তো কিছুই না। তো এরপরে রাধা এমন এমন কথা বলতে থাকে যে তিরুপতি নার্ভাস হয়ে যায়। সে বলে, আচ্ছা কালকে আবার চেষ্টা করব আমরা। তো এই কাল করতে করতে 10 বছর কেটে গেছে, তারা আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। তো সিন বর্তমানে আসে। তিরুপতি রাধাকে বলে, তুমি বারবার আমাকে দুর্বল বলেই গেছো এবং ওটা আমার মাথার মধ্যে গেঁথে দিয়েছো, আজকে আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। রাধা বলে, আমি খারাপ কি বলেছি? তুমি তো সত্যিই দুর্বল। তিরুপতি বলে, একজন স্বামীকে খাটে জানোয়ার বানানো বা পুরুষত্ব বানানোর জন্য একটা মেয়ের ভূমিকা অনেক থাকে, কিন্তু তুমি কোনো সুযোগই দাওনি আমাকে। ওই ডাক্তারের কাছ থেকে গাছটা ওষুধ এনে খাইয়ে কি হবে? হ্যাঁ, আমি পুরুষ হয়েছি একটা মেয়ের জন্য, ওই মাধবী। সেদিন ভোরবেলা আমি যখন বাইরে ছিলাম, মাধবীদের ঘরের থেকে আওয়াজ আসতে থাকে। আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি তারা ইন্টিমেট হচ্ছে। তখন আমি উপলব্ধি করি আমিও তো একজন পুরুষ, আমিও পারবো। তারপরে আমার কি মনে হয়, আমি ওকে তুলে নিয়ে আসি এবং আমার মধ্যে সত্যি পুরুষত্ব আছে কিনা তা চেক করে দেখি। হ্যাঁ, আমি সফল হয়েছিলাম। তারপরে ভাবলাম মাধবী যদি কাউকে বলে দেয়, তাই ওকে মেরে ফেললাম। এরপরে আমার ইচ্ছা আরও বেড়ে যায়। তারপরে একে একে মেয়েগুলোকে তুলে এনে আমি আমার কাম বাসনা পূর্ণ করি এবং তাদেরকে তারপরে মেরে ফেলি। তিরুপতি প্রথম দিন হয়তো ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপরে চেষ্টা করলে সে হয়তো পারত, কিন্তু রাধা তার কোনো সুযোগই দেয়নি। আর শেষমেশ সে স্যাটিসফাইড হওয়ার জন্য এই পথে নেমেছে। তো রাধা তাকে বলে, দয়া করে তুমি স্ফূর্তিকে ছেড়ে দাও, কিন্তু তিরুপতি তা শুনতে চায় না। তো এক পর্যায়ে তিরুপতি রাধাকে মেরে কাদার মধ্যে ফেলে দেয় এবং সে আবার ওই কুয়োর মধ্যে নামে এবং স্ফূর্তিকে ধর্ষণ করার চেষ্টা করতে থাকে। তো এরপরে রাধা সেখান থেকে উঠে একটা কোদাল নিয়ে কুয়োর মধ্যে এক লাফ মারে এবং কোপটা তার স্বামীর পুরো মাথাতেই মারে। তিরুপতির ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। এরপরে নিজের কাপড় খুলে স্ফূর্তির গায়ে জড়িয়ে দেয়। তারপরে তিরুপতির কাটা মুন্ডু নিয়ে থানায় আসে, যেটা আমরা প্রথম সিনেই দেখছিলাম। তো মেডিকেল রিপোর্ট অনুযায়ী তিরুপতির যেটা হয়েছিল সেটা একটা মানসিক রোগ, ইনফেরিয়র ইম্পোটেন্সি সিনড্রোম বলা হয় একে। তো এরপরে রাধার জেল হয়ে যায় আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।